হতে পারে কিছুদিন পরে আমরা এমন দৃশ্য দেখতে পারি যে বাংলাদেশি সেনাবাহিনী গাজা স্ট্রিপে গিয়ে শান্তি রক্ষার কাজ করছে। গাজা স্ট্রিপ মানে সেই ভয়ানক গাজা স্ট্রিপ, রক্তাক্ত, অভিশপ্ত, কলঙ্কিত গাজা স্ট্রিপ। সেখানে শান্তি রক্ষার কাজ করছে বলতে সরল ভাষায় বলা যায় যে হামাসের আক্রমণ তারা প্রতিহত করছে। বা এটাও হতে পারে যে বাংলাদেশি সৈন্য ইসরায়েলের হয়ে প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছে। জেনারেল টার্মসে আরো ভালোভাবে বলা যেতে পারে যে বাংলাদেশি সৈন্য পাকিস্তানি সৈন্যদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে ইসরায়েলের হয়ে প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন সেই পাকিস্তান, যে পাকিস্তান কিনা সমগ্র ইসলামিক ওয়ার্ল্ডে নিজেকে লিডার হিসেবে প্রতিপন্ন করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার পরিপ্রেক্ষিতে, সেই পাকিস্তান ইসরায়েলের হয়ে প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছে, যেখানটায় বাংলাদেশ সামিল। এই কাজটা কিভাবে হবে? পাকিস্তান কি নিজে ডেকে নিয়ে যাবে? পাকিস্তানের প্রভাব বাংলাদেশে বাড়ছে, এটা সত্যি। বাংলাদেশের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হচ্ছে। বাট তার মানে এই নয় যে পাকিস্তান এই কাজটা বাংলাদেশকে দিয়ে করাবে। এই কাজটা যদি করানো হয়, যদি বাংলাদেশি সেনা এরকম ভাবে ব্যবহৃত হয়, তাহলে সেখানটায় আরো বড় কোনো শক্তি কাজ করছে, বড় কোনো শক্তি এটাকে ব্যবহার করছে। এখন কেন আচমকা এরকম একটা কাল্পনিক, একটা আপাত যুক্তিহীন বিষয়ের অবতারণা করে আমি ক্লাস শুরু করছি? পুরোটাই কি বেসলেস? পুরোটাই কি কল্পনার বিষয়? পুরোটাই কি মিথ্যা ভিত্তিহীন? এইটার উত্তর পেতে গেলে আরেকটু গভীরে জিনিসটা গিয়ে আলোচনা করি, বা একটু বুঝি তলিয়ে, এবং তলিয়ে বুঝতে গেলে একটু পিছন থেকে শুরু করি। ওকে, হোয়াট ইজ পিছন থেকে শুরু করা? পিছন থেকে শুরু করা হচ্ছে এই যে সাম্প্রতিক দেখা যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে খুব রাগ তৈরি হয়েছে, যেটাকে ইংরেজিতে বলে অ্যান্টি ইন্ডিয়া রেটোরিক, অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভস বা সেন্টিমেন্ট। অর্থাৎ সোজা কথায় বাংলাদেশে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে। এখন ভারত বিদ্বেষ বাংলাদেশে তৈরি হয়েছে মানে এই নয় যে কোনো পলিটিক্যাল গ্রুপ অবশ্যই বা মিলিটারি গ্রুপ, এরকম না, জনমানুষেই হয়েছে। সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে এই বিদ্বেষ। ওকে, ইট হ্যাপেন্স, এটা হয় প্রতিবেশী দেশে এরকম হয়ে থাকে। এটা প্রশমিত হয়, এটা বাড়ে। এটা নিয়ে খুব বেশি ভয়ের বা চিন্তার আপাতত থাকে না, বা ততক্ষণ থাকে না যতক্ষণ সেখানটায় সঠিক একটা চিন্তা ভাবনা, দেশ নেতাদের সঠিক একটা গাইডেন্স থাকে। বিষয়টা এই যে এরকম না হয়ে যায় যে এই খালিপিলি অর্থাৎ ঝুটমুট, এই মিছিমিছি এই রাগ, অভিমান, বিদ্বেষ, ঘৃণার আড়ালে অন্য কেউ বাংলাদেশকে কবজা করে ফেলে, অন্য কেউ বাংলাদেশিদেরকে ব্যবহার করা শুরু করে ফেলে, তখন হয় সমস্যা। এখন এটার জন্য যেমন বললাম, ঠিক বাংলাদেশের ব্যক্তিদের, বড় মানুষদের, দেশনেতাদের, রাষ্ট্রনায়কদের যুক্তি, বুদ্ধি, চিন্তা, বিবেচনা অবশ্যই আছে। হাইজ্যাকিং অফ বাংলাদেশ, অর্থাৎ কিভাবে বাংলাদেশ গোটা দেশটা অন্য কারোর ক্রীড়াভূমিতে পরিণত হলো, অন্য কারোর দ্বারা ব্যবহৃত হয়ে গেল, অন্য কারোর দ্বারা হাইজ্যাক হয়ে গেল। এবং এই ক্লাসটা অবশ্যই আমরা বুঝবো কাউকে কোনো রকম সমালোচনা না করে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না তুলে, না তৈরি করে, একেবারে একটা একাডেমিক পয়েন্টস অফ ভিউ থেকে। ওকে, তার কারণ সিএসডিজির বৈশিষ্ট্যই হচ্ছে যে প্রত্যেকটা বিষয়কে সে কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে এবং উপস্থাপনা করে তার দর্শকদের, পাঠকদের, ছাত্রদের সামনে। সিদ্ধান্ত নেবে তারাই, কি হবে, কি উচিত, কোনটা ঠিক, কোনটা ভুল। ওকে, এখন বিষয়টাই যে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারে, কেউ হয়তো কমেন্টস করে ফেলবে এতক্ষণ, বা মেসেজ করে ফেলবে যে আমি কে এগুলো বোঝানোর, আমি কে এগুলো ঠিক করার? বাংলাদেশের কি হবে না হবে সেটা বাংলাদেশের লোক বুঝবে। বাংলাদেশের লোকের বোঝানোর মতন, বাংলাদেশের বোঝবার মতন মানুষের সেখানটায় বুদ্ধির অভাব আছে? সেখানে বিবেক, চেতনা, বুদ্ধিমত্তা, বিবেচনা সেগুলোর অভাব আছে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তারাই তাদের দেশবাসীকে বোঝাবে।
বাট প্রসঙ্গটা আমি কেন এখানে উল্লেখ করছি, ক্লাসটা আমি কেন করছি, এইটা আমার সবচেয়ে আগে এখানটা ব্যাখ্যা করা দরকার। বাট কেন বাংলাদেশের কি হবে না হবে তাতে আমার মাথা ব্যথার আছে, এইটা বোঝানোর আগে আমি আরো একটা টপিক ছোট্ট করে আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে যে কেন সমালোচনা করার নেই, কেন কারোর বিরুদ্ধে অভিযোগ করার নেই। তার কারণ হচ্ছে, দেখো, সবসময় যুদ্ধ, বিবাদ, অশান্তি ক্ষতি করে, কোনোদিন কোনো দেশে তা ভালো করেনি। এবং এই যে ক্ষতি করে বা অমঙ্গল করে, এই ক্ষতিটা এবং অমঙ্গলটা সবসময় সাধারণ মানুষের উপর দিয়ে যায়। দুটো দেশের, একাধিক দেশের যুদ্ধে কোনোদিন দেখবে না যে যারা যুদ্ধ ঘটিয়েছে, যুদ্ধ সাধারণত কারা ঘটায়, যুদ্ধ হওয়া না হওয়ার সিদ্ধান্তগুলো কিন্তু কখনোই কোনো দেশে সাধারণ মানুষ নেয় না, সাধারণ মানুষের হাতে থাকে না। কোনো যুদ্ধে, পৃথিবীর কোনো ইতিহাসের কোনো যুদ্ধে, সেটা সাধারণত রাজনৈতিক নেতৃত্বের একটা সিদ্ধান্ত থাকে এবং এর মধ্যে ধর্মগুরুদের একটা ভূমিকা থাকে। সাধারণ মানুষ কোনো মতেই তাতে হ্যাঁ না বলার জায়গা থাকে না। বাট ক্ষতিটা সাধারণ মানুষের হয়, সব সময় ক্ষতিটা সাধারণ মানুষের হয়। একটা যুদ্ধে লাভ কারোর কারোর হয়, যারা অস্ত্র বিক্রি করে, যারা সেই সময় অন্য ব্যবসা করে, তারা কিন্তু অনেক উপরের লোক। যে কোনো দেশেরই ওপরে এরকম কিছু মানুষ থাকে। যুদ্ধ হলে তারা অন্য দেশে চলে যায়। বড় বড় রাজনৈতিক নেতা নেতৃত্ব, তারা অন্য দেশের শরণ নেয়, অন্য দেশ তাদেরকে আশ্রয় দেয়, কিছুদিন গা ঢাকা দেয়, আবার মাথা চাড়া দেয়। এগুলো চলতে থাকে বড় মানুষদের জন্য। ক্ষয়ক্ষতি, প্রাণহানি, জীবন নষ্ট, সম্পত্তি নষ্ট, দুঃখ, কষ্ট, রক্ত, ত্যাগ, স্মৃতি, দুঃস্বপ্ন কাদের ঘটে? সাধারণ মানুষের ঘটে। সুতরাং কখনোই কোনো বিষয়কে এসক্যালেট করে, ঘৃণায় ভরিয়ে দিয়ে, বিদ্বেষে পূর্ণ করে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। কিছু চ্যানেল আছে, সেগুলোর বিষয়ে পরে বলবো, তারা খবর তৈরি করে, তারা উড়ো খবর তৈরি করে, তারা জুড়ে জুড়ে খবর তৈরি করে, যেগুলো সম্পূর্ণ কাল্পনিক, ভ্রান্ত। ডিপ্লোম্যাটসরা কখনোই সেই পথে যায় না। সেটা খবর বিক্রি করার জন্য কিছু বিষয় থাকে। আদারওয়াইজ প্রত্যেকটা জেনুইন ইনস্টিটিউশন চাইবে যে সেই দেশের মানুষ শান্তিতে থাকুক। ওকে, সো দিস ইজ দ্য রিজন। এখানে অভিযোগ করার নেই, এখানে কারোর বিরুদ্ধে কিছু বলার নেই, এক্সপ্লেইন করার আছে, ইলাস্ট্রেট করার আছে। থিং ইজ দ্যাট আমরা ছোট্ট করে ডিসকাস করবো যে কেন বাংলাদেশের উপরে আমাদের ক্লাস করার। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তন যেমনই হোক, ভারতের বিরুদ্ধে তার মনের অবস্থা, আত্মার কথা যেমনই হোক না কেন, ভারতবর্ষ কিন্তু এখনো মনে করে বাংলাদেশ তার পুরনো বন্ধু। ভারতবর্ষ এখনো মনে করে যে বাংলাদেশ তার ভালো বন্ধু আগামী দিনে হতে পারে, বা তার প্রয়োজনীয়তা রয়েছে দুই তরফেই। বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা লম্বা, শুধু বর্ডার না, ইতিহাস আছে, কালচারাল, হিস্টোলজিক্যাল, ফিলোসফিক্যাল বন্ডিং আছে, সিমিলারিটিস আছে। তো অবভিয়াসলি এরকম দুটো দেশের মধ্যে বিবাদ থাকাটা ঠিক না। জিনিসগুলো, ঝামেলা তো একটা বাড়িতেও হয় 5 জনের মধ্যে, 4 জনের মধ্যে সদস্যরা থাকলে। জিনিসগুলো ক্ল্যারিফাই করে নেওয়া অনেকটা বেটার। 2 নম্বর বিষয় এই, তাই ভারত সবসময় চায় যে বাংলাদেশের সাথে মৈত্রী সম্পর্ক থাকুক, তাতে দুটো দেশেরই উন্নতি হবে, দুটো দেশেরই ডেভেলপমেন্ট হবে। 2 নম্বর হচ্ছে যে প্রতিবেশী যদি ভালো না থাকে, তাহলে কখনো তুমি ভালো থাকতে পারবে না। প্রতিবেশীর বাড়ির সমস্যা, প্রতিবেশীর বাড়ির আগুন তোমার বাড়ির চালেও লাগতে পারে। সুতরাং একটা প্রতিবেশী হিসেবে, একটা সুপ্রতিবেশী হিসেবে সবসময় ঝামেলা হচ্ছে যে প্রতিবেশীর কাছে, সেই প্রতিবেশীকে ভালো করে গাইড করা, সেই প্রতিবেশীকে সাহায্য করা, এগুলো দরকার। সেক্ষেত্রে সমস্যা যে দেশেরই হোক না কেন,
তার প্রতিবেশী সেই সমস্যাটাকে নিয়ে আরো না বাড়িয়ে সেটাকে সমাধান করবে, তাতে সাধারণ মানুষের শান্তি রক্ষার ব্যবস্থা করবে, সেইটা বেটার। এবং বাংলাদেশ আমাদের দীর্ঘতম প্রতিবেশীর বর্ডার, তো সেক্ষেত্রে ভারতের প্রতিটা ভারতীয়র এই কনসার্ন থাকে। থার্ড কি, যে একটা হয়তো সমাধানের পথ এর মধ্যে থাকলেও থাকতে পারে, যে সমাধান জানেন না এরকম না, অনেকেই জানেন, বাট তাও কোথাও কোথাও আমরা বিচ্যুত হয়ে যাই। সেই সমাধান কেউ বলে দিলে, সমাধানটা কেউ শুনিয়ে দিলে হয়তো মাথায় স্ট্রাইক করতে পারে, মনে হবে না এইভাবে না গিয়ে এই পথে না চলে বরং এই পথে চলি, তাতে সকলের জন্য মঙ্গল। বাংলাদেশকে নিয়ে ক্লাস করার তাই প্রয়োজন। এখন ফিরে আসি আসল টপিকে, যে বাংলাদেশ কিভাবে হাইজ্যাক হয়ে যেতে পারে বা বাংলাদেশ কিভাবে হাইজ্যাক হয়ে যাচ্ছে। ওকে, লেটস স্টার্ট। আমরা হাইজ্যাকিং অফ বাংলাদেশ এই টপিকটা নিয়ে ডিসকাস করব। এই সাব পয়েন্টগুলো আলোচনা করতে করতে প্রেজেন্ট ফোর্স, বাংলাদেশে কি কি ফোর্স কাজ করছে এই মুহূর্তে, প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশন, প্রেজেন্ট পলিটিক্যাল প্রবলেম। সো প্রেজেন্ট ফোর্স যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশে, সেটা হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বা ভারত বিদ্বেষ। সেটা নিয়ে আমরা শুরুতে একটু আলোচনা করলাম, বাট থিং ইজ দ্যাট ভারত বিদ্বেষ বাংলাদেশে যেটা চলছে সেটা কিন্তু কোনো কারণ না, দ্যাট ইজ নট এনি কজ, দ্যাট ইজ এফেক্ট। সেটা ফলাফল। ফলাফল সেই দেশের বাকি অবস্থাগুলোর নিরিখে যুব সম্প্রদায়ের আর কিছু করার নেই। রাদার যুব সম্প্রদায়কে চালিত করা হচ্ছে ভারত বিদ্বেষী সেন্টিমেন্টের দ্বারা নিজেদেরকে চালিত বা বশীভূত করে রাখবার জন্য। এটাও নতুন না, বহু দেশে ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে যখন সেই দেশের যে রাষ্ট্রনেতা, সেই দেশের যারা চালক, যারা কন্ট্রোল করে, তারা কোনো অন্যরকম মোটিভ নিয়ে থাকে ডেভেলপমেন্ট ছাড়া, তাদের যখন অন্য কিছু করবার ইচ্ছা হয় দেশটাকে নিয়ে ভালোর বাইরে, তখন ক্যাওস তৈরি হয় দেশের মানুষের মনে, দেশের মানুষের অবস্থায়। তো সেই ক্যাওসটাকে কন্ট্রোল করবার জন্য, সেই ক্যাওসটা যাতে দেশ নায়কদের প্রতি, দেশ যারা চালাচ্ছে তাদের প্রতি রাগে না কনভার্ট হয়ে যায়, তাদের প্রতি ঘৃণায় না কনভার্ট হয়ে যায়, সেই জন্য তাদেরকে অন্য কিছু দিয়ে নেশা তৈরি করানো হয়। এই যে নেশাগুলো সাধারণত দেশ নায়করা দেশবাসীদের জন্য বানিয়ে থাকে বা করে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী যেটা, সেটা হচ্ছে ধর্মান্ধ করে দেয়া বা কোনো কিছু দ্বারা উত্তেজিত করে দেওয়া। এটা একসময় হিটলারও করতেন জার্মানিতে, অকারণে দেশবাসীকে রাগিয়ে দেয়া। এটা একটা পলিটিক্যাল মুভ। কয়েকদিন আগে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে নেপালে একটা বিরাট রকমের ম্যাসাকার হলো। নেপাল কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রতি ওরকম রেগেছিল না, কেন হলো? তার কারণ সেই দেশের ইউথের সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য, ইউথকে সঠিকভাবে বিল্ড আপ হওয়ার জন্য, ইউথকে সঠিক জীবন জীবিকা দেওয়ার জন্য যেগুলো নেপাল সরকারের করবার ছিল, নেপাল সরকার সেগুলো করেনি। তো ইউথ করবে কি? তাদের তো একটা রাস্তা দিতে হবে, তাদের তো একটা দিশা দিতে হবে। সেই রাস্তাহীন দিশাহীন জায়গায় বিশেষ করে যদি ওপর থেকে কোনো নেশার দ্রব্য থাকে, তো সেই নেশা তো নিতেই হবে, সেই নেশা তো নিয়েই থাকবে। আজকের সেন্টিমেন্টটা মেনলি সেই কারণে। এটা করানো কেন হচ্ছে? তার কারণ এগেন সেখানটায় বড় প্লেয়ার রয়েছে। কিরকম বড় প্লেয়ার? মুশকিলটা হচ্ছে এইটা যে সম্প্রতি যে ইউথ লিডার ওসমান হাদি, তিনি আততায়ী হাতে হত্যা হলেন, তার পরিপ্রেক্ষিতে দেখাচ্ছে যে আমেরিকা মতন বৃহৎ দেশও সহানুভূতি দেখিয়েছে। এখন এই বৃহৎ দেশগুলোর ইতিহাস খুব খারাপ। এই বৃহৎ দেশে একবারে ইন্ট্রোডাকশনে আমি যেটা বলেছিলাম সেটাকে যদি এক্সপ্লেন করতে আসি, এই বৃহৎ দেশই কয়েকদিন আগে পাকিস্তানের রাষ্ট্রনায়ক আসিফ মুনিরের কেবল প্রশংসা করে যাচ্ছিল, কেবল প্রশংসা করে যাচ্ছিল, খুব ভালো, তুমি খুব ভালো, তুমি খুব সেরা, পরস্পর একেবারে প্রশংসার মানে বাণী ফোয়ারা ছুটছিল।
ওকে শান্তির দূত হিসেবে নোবেল প্রাইজের জন্য নমিনেশন করতে বলছে, ও একে বলছে তুমি সেটা। রেজাল্টেই যে কয়েকদিন পরেই পাকিস্তান আর্মিকে এই প্রপোজাল শক্তিশালী দেশ থেকে দেয়া হচ্ছে যে ভাই তোমরা এসো গাজায় শান্তি রক্ষা করবে। মুশকিলটা হচ্ছে এত বড় দেশ আচমকা যখন ছোট দেশকে ভালোবাসা শুরু করে তখন একটা ভয় তৈরি হয়। কেননা সেই বড় দেশটার ইতিহাসে আছে যে তারা কিন্তু অনেক দেশ ধ্বংস করে দিয়েছে। ডাইরেক্টলি ধ্বংস করেছে বোমা মেরে, ডাইরেক্টলি ধ্বংস করেছে নিজেদের সেনাবাহিনী নামিয়ে, ডাইরেক্টলি ধ্বংস করেছে সেখানে অস্ত্র সরবরাহ করে, ইনডাইরেক্টলি করেছে প্রক্সি ওয়ারের মাধ্যমে, ইনডাইরেক্টলি করেছে ইকোনমিক সাবজুগেশনের মাধ্যমে। কেননা এখনকার দিনের লড়াইটা কিন্তু আগেকার দিনের কলোনিয়াল পিরিয়ডের মতন হয় না। এখন বৈশ্যদের লড়াই হয়, অর্থনৈতিক লড়াই হয়, অর্থনৈতিক গোলামি তৈরি হয়ে যায়। তো বড় দেশের ভালোবাসায় একটা বড় প্রশ্ন রয়েছে যা এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশের সাথে। সুতরাং বাংলাদেশের যে সেন্টিমেন্ট বড় দেশ দেখাচ্ছে, বড় দেশগুলো দেখাচ্ছে, সেই সেন্টিমেন্ট কখন কোন মুহূর্তে এক্সপ্লয়টেশনের একটা মিডিয়াম হয়ে যাবে সেটা কিন্তু প্রশ্ন। এবং যেই মুহূর্তে এক্সপ্লয়টেশনের মিডিয়াম হয়ে যাবে সেই মুহূর্তে সাধারণ মানুষের হাতে কিচ্ছু থাকবে না, সবটাই নিয়ন্ত্রণ করবে দেশের বড় বড় পোস্টে যারা আছে, বড় মানুষদের হাতে, এবং তারা নির্বিচারে দেশটাকে বিক্রি করে দেবে সেই বড় রাষ্ট্রশক্তির কাছে। এটা একই পরিমাণে একইভাবে চায়নার জন্যও সত্যি। ভারত বাংলাদেশের রিলেশনে ইতিহাসে যদি কোনো অভিযোগ থাকে যে ভারতের তরফে একটু ঝুঁকে থাকে রিলেশনশিপটা, এই অভিযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু ভারত সেই রিলেশনশিপটাকে এক্সপ্লয়েট করেনি কখনো। ভারতের মানসিকতা, ভারতের আত্মা, ভারতের দর্শন কখনো এক্সপ্লয়টেশন এগুলোকে প্রজেক্ট করে না, এগুলোকে কাল্টিভেট করে না। কিন্তু ওইসব দেশগুলো করে, যে দেশগুলোর আলোচনা এতক্ষণ করলাম। বা চায়না সম্প্রতি করছে, একেবারে ভেঙে দিচ্ছে যে দেশটাকে লোন দিয়েছে সেই দেশটাকে ভীষণভাবে। ওকে, সো আমরা প্রেজেন্ট ফোর্স বাংলাদেশে যেটা কাজ করছে ডিসকাস করলাম, কিভাবে বড় দেশগুলো কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক যারা কন্ট্রোলার ছোট দেশের তাদের, এবং কিভাবে যুব সম্প্রদায়কে চালিত করছে একটা অন্য, একটা অল্প গভীর, একটা প্রায় সত্যি নয় এরকম কারণের দ্বারা প্রতিবেশী দেশের প্রতি বিদ্বেষ তৈরি। তুমি যদি তোমার বাড়িতে সঠিক খাওয়া পাও, সঠিক উপার্জন করো, তোমার সংসার প্রতিপালন করো, তোমার বাবা মাকে দেখভাল করতে পারো, তোমার বন্ধু বান্ধব সন্তানদের সাথে সময় কাটাতে পারো এবং জীবনটা এনজয় করতে পারো, তুমি কিন্তু লড়ালড়ি গন্ডগোল ঝামেলার মধ্যে যাবে না, কেউ যায় না পৃথিবীর। মুশকিলটা হয় যখন তোমার কাজ থাকে না, তখনই তুমি এক্সপ্লয়টেশনের শিকার হতে থাকো। ওর ইনকাম আছে, ওকে ধর, ওর বাড়িতে টাকা আছে, চুরি কর, খেতে হবে, শান্তিতে প্রতিটা মানুষ থাকতে চায়। এক্সপ্লয়টেশনের শুরুটা ইকোনমিক কন্ডিশনের ডিগ্রেডেশন থেকে শুরু হয়। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে এতটাই তলানিতে ঠেকেছে যে পুরো ইকোনমিক স্ট্রাকচারটা ভেঙে পড়েছে। ইকোনমিক ইনস্টিটিউশন গুলো একেবারে তার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে, নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। গত এক বছরে নন পারফর্মিং লোন এর পরিমাণ বেড়েছে 36%। গত এক বছরে এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিএফআই বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, তাতে যা লোন দিয়েছে তার তিনটে লোনের মধ্যে, অর্থাৎ প্রতি তিনটে লোনের মধ্যে একটা ডিফল্ট হয়ে গেছে। আইএমএফ বাংলাদেশের ব্যাংকিং স্ট্রাকচারকে রিঅর্গানাইজ করার জন্য, ইকোনমিক কন্ডিশনকে রিসেপ করার জন্য 2023 সালে 4.7 বিলিয়ন ইউএস ডলার লোন দিয়েছিল, সামলানো যায়নি। 2025 সালে আবার 1.3 বিলিয়ন ইউএস ডলার লোন দিয়েছে উইথ 3 ভেরি স্ট্রিক্ট সাব রুল। অর্থাৎ বিরাট পরিমাণ
বাইরের টাকা বাংলাদেশ লোন করে বসে রয়েছে। ভীষণ পরিমাণ অর্থনৈতিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ সরকার। ক্রমাগত কাজ হারিয়েছে সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম বেড়েছে প্রচুর, তার কারণ ইনফ্লেশন, বহির্মুখী। বড় বড় লোকেরা, ব্যবসায়ীরা লোন নিয়েছে এবং সেই লোন ফেরত দেয়নি। ব্যাংক কোনো রুলস রেগুলেশনস এর ব্যাপারে স্ট্রিক্ট হতে পারেনি, সবসময় তাদেরকে কমপ্লাই করতে হয়েছে বড় লোকেদের ডিমান্ড মেটাতে গিয়ে, এবং যত সমস্যা হয়েছে ছোট সাধারণ মানুষগুলোর উপরে। টোটাল লোন ডিফল্টের পরিমাণ এই মুহূর্তে বাংলাদেশে সেই অ্যামাউন্টটা 2024 সাল অবধি ছিল 6 লাখ কোটি টাকা। 2025 সালের জুন মাসে, অর্থাৎ এবছরের জুন মাসে, জুন জুলাই, এটা হয়েছে 9 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের জিডিপির 50%। অর্থাৎ যে ইনস্টিটিউশনাল ট্রাস্ট, সেটা সম্পূর্ণভাবে হ্রাস হয়ে গেছে। কোনো রকম মনিটরিং নেই, কোনো রকম রেগুলেশন নেই, তার মধ্যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে এবং বড় লোকেরা ফাঁক গলে বেরিয়ে গেছে। স্টক মার্কেট গত এক বছরে 38% শ্রিঙ্ক করে গেছে। স্টক মার্কেট কেন শ্রিঙ্ক করলো আমি যখন এই প্রেজেন্ট পলিটিক্যাল প্রবলেমটা আসবো তখন বোঝাবো। এবং গ্রোথ, যেখানটায় ইউনিশ সরকার বা অন্তর্বর্তী সরকার কার্যভার ন্যস্ত রয়েছে, যার উপরে 6 মাসের উপরে, গত আগস্ট থেকে বা 13 মাস, 6 মাস কার্যকরী ভূমিকা নিয়েছে এবং 13 মাস আসীন হয়ে রয়েছে ক্ষমতায়। প্রজেক্ট করা হয়েছিল ডিকেডের স্টার্টিং এ যে গ্রোথ রেট থাকবে 6.6%, সেই গ্রোথ রেটটা নেমে এসেছে 3.8%। আমরা ডিসকাস করবো প্রেজেন্ট পলিটিক্যাল প্রবলেম। প্রেজেন্ট পলিটিক্যাল প্রবলেম হচ্ছে এই, প্রথম প্রেজেন্ট পলিটিক্যাল প্রবলেম হচ্ছে করাপশন। এত র্যাম্প্যান্ট করাপশন হচ্ছে যে কেউ কাউকে কিছু বলছে না, কোথাও কোনো নজরদারি নেই। পলিটিক্যাল প্রবলেমের 2 নাম্বার হচ্ছে যে ইউনিশ সরকারকে আনা হয়েছিল দুটো আশায়। এক, যে তিনি সামলাবেন, তিনি একটা সঠিক দিশা দেবেন, ভোট তিনি শান্তিপূর্ণভাবে করাবেন। এবং দ্বিতীয় আশা এই যে তিনি নিজে যেহেতু একজন ইকোনমিস্ট এবং তার হাত ধরে একসময় বাংলাদেশের শিল্প বিকাশ প্রায় দর্শনীয় জায়গায়, আকর্ষণীয় জায়গায় পৌঁছে গেছিল, তো তিনি ইকোনমির কিছু স্টেবিলাইজেশনের কাজ করবেন। দ্বিতীয়টা তিনি একেবারেই করতে পারেননি, তার কারণ প্রেজেন্ট যে সিচুয়েশন ছিল তার উপর তার কোনো কন্ট্রোল করার ক্ষমতা তিনি দেখাতে পারেননি। আর প্রথম কন্ডিশনটা হচ্ছে এই যে ইলেকশন নিয়ে, যদিও ফেব্রুয়ারি 2026 নাগাদ ইলেকশন হওয়ার কথা আছে, ইলেকশন নিয়ে তার ভিশন যেটা, অর্থাৎ তার বক্তব্য যেটা, তাতে কোনো ক্ল্যারিটি নেই। তিনি নিজে একজন ইলেকশনের ক্যান্ডিডেট হবেন নাকি তিনি সুপারভাইজারের কাজ করবেন, তিনি কিভাবে পলিটিক্যাল রেস্ট বা শান্তি নিয়ে আসতে পারবেন দেশে, সে বিষয়ে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। আজকের গন্ডগোলের সাথে এই আগামী ইলেকশনটার কিন্তু ভীষণ যোগাযোগ রয়েছে। কোন পার্টি, কোন রাজনৈতিক পার্টি, কোন বড় রাষ্ট্রের সাহায্যে এই ক্যাওস তৈরি করছে, কোন বড় রাষ্ট্র, কোন রাজনৈতিক পার্টির মাধ্যমে এই সেন্টিমেন্ট তৈরি করছে যাতে আসল জায়গা থেকে ফোকাসটা সরে যায়। ইকোনমিক ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পিপল, অফ দ্য প্রপার্টি অফ দ্য কান্ট্রি, এগুলো থেকে ফোকাসটা সরে গিয়ে অন্য কিছুতে, অন্য কিছুর নেশাতে সাধারণ মানুষ বিগলিত হয়ে যায়। এটা কিন্তু তৈরি করা একটা ইস্যু, যেটার উপরে ইউনিশ সরকার কোনো রকম ভাবে ক্লিয়ারিটি প্রদান করতে পারেননি। এবার ভেবে দেখো, তুমি নিজে একজন, একটা বলা যেতে পারে বড় বিনিয়োগকারী, তুমি এমন একটা দেশে কি বিনিয়োগ করবে
এফপিআই, এফডিআই এমন একটা দেশে যাবে যে দেশে কোনো পপুলার গভর্নমেন্ট নেই, যে দেশে কোনো মিলিটারি গভর্নমেন্টও নেই, যে দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট কোনো ক্লিয়ার কাট ডাইরেকশন দেয়নি। ইন্টারিম গভর্নমেন্ট যার উপরে ন্যস্ত করা হয়েছে সেও স্পষ্ট করে বলছে না যে আমি নিজেই ইলেকশনে লড়বো এবং আমি নিজেই প্রধানমন্ত্রী হব। কিছুই নেই, পুরোটাই ধোঁয়াশা, কোনো স্টেবিলিটি নেই। এরকম জায়গায় তুমি টাকা ইনভেস্ট করতে, তুমি করতে না, তো বড় ইনভেস্টাররা কি করে করবে? সেই জন্যই বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট আসছে না, এবং এগেন সেখানটায় করপশন অফ ট্রাস্ট হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে গত 13 মাসের সরকারে মোহাম্মদ ইউনূস 13 বার আলাদা আলাদা ফরেন কান্ট্রি ভিজিট করেছেন। সম্প্রতি নিউ ইয়র্কে তার ভিজিট রয়েছে প্রায় 11 দিনের। একটা হিউজ কস্ট, বাইরে ভিজিট করতে গেলে দেশ থেকে বেরিয়ে যায়, সেগুলোর কিন্তু কোনো হিসাব হচ্ছে না, সেগুলোর ফল কিন্তু সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। বাঙালি একটা উন্নত জাতি, তাই বাংলাদেশকে কখনোই মিডল ইস্টের কোনো কান্ট্রির সাথে, আফ্রিকান কোনো কান্ট্রির সাথে তুলনা করা যায় না। বাংলাদেশ কেন, বাংলাদেশ ভারতবর্ষ একই আসনে একই দাঁড়িপাল্লার দিকে থাকে, তাদের সাথে আমেরিকান কোনো নেশন, ইউরোপিয়ান কোনো নেশনের তুলনা হয় না। সুতরাং আজকের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বাংলাদেশ থেকে বাঙালিত্বটাকে কেড়ে নেওয়া বা বাঙালিত্বটা হারিয়ে যাওয়া। কেননা বাঙালি কিন্তু সবসময় অনেক বেশি রেশনাল, অনেক বেশি বৌদ্ধিক, চিন্তা করে, ভাবনা করে, বিচার বুদ্ধি প্রয়োগ করে, এবং সবসময় তার মন মানবতার প্রতি, মানব হিতৈষীর প্রতি কাজ করে। এখন এই যে ট্রেট, বৈশিষ্ট্য, চরিত্রগত বৈশিষ্ট্য, এগুলো যদি একবার কেড়ে নেওয়া যায়, ভাষাটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে এই মনটা সেই ভাষার মাধ্যমে বাহিত হওয়া যে ধারাবাহিক চিন্তা প্রক্রিয়া, যে ধারাবাহিক সৃজনশীলতা, সেটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই সেই জাতিটাকে দাঙ্গা, হুজ্জুত, হুল্লোড় এবং ভাড়াটে সৈন্যর মানসিকতায় পর্যবসিত করা যায়। শুরুতে আমি যে দেশগুলোর কথা বললাম, সে কোনো মিডল ইস্টের কান্ট্রি হোক, কোনো ইউরোপিয়ান কান্ট্রি, তাদের ইতিহাস কিন্তু অনেক বেশি সংঘর্ষপূর্ণ, অশান্ত, নৈরাজ্য বেশি। বাঙালি সেটা কখনোই অ্যালাউ করে না। তার কারণ প্রেম, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সহানুভূতি, এগুলো বাঙালির মজ্জাগত। বাংলাদেশের প্রশ্ন, বাংলাদেশের বাঙালিদের প্রশ্ন যে সেই মজ্জাটা তারা রাখবে নাকি সেই মজ্জাটা তারা নষ্ট করে ফেলবে। কেননা বাংলাদেশের সৃজন, বাংলাদেশের উৎপত্তি হয়েছিল কিন্তু সেই মজ্জা রক্ষার লড়াইয়ের মধ্যে দিয়ে। মজ্জাকে রক্ষা করার লড়াইয়ের মাধ্যমেই বাংলাদেশ এই দেশটা সাথে ভাষার নাম যুক্ত হয়েছে। ভারত বলে কিন্তু কোনো ভাষা নেই, ইন্ডিয়া বলেও কোনো ভাষা হয় না, পাকিস্তান বলেও কোনো ভাষা হয় না, কিন্তু বাংলা একটা ভাষা, ভাষার উপর নির্ভর করে তৈরি দেশ বাংলাদেশ। সে তার ভাষার ভাবটা, ভাষার ধারাটা হারালেই তার অস্তিত্বটা হারাবে, এবং সে একটা ফেল্ড স্টেট, একটা ক্যাওস স্টেটে পরিণত হবে বাই সাম বিগ স্টেট, বাই সাম পাওয়ারফুল কান্ট্রি। ভারতের প্রশ্ন অনেকগুলো, ইনক্রিজিং যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট আসলে অমূলক, এটা প্রমাণ করার দায় যেমন বাংলাদেশের ব্যুরোক্র্যাটের, তেমন ভারতেরও। সেক্ষেত্রে ব্যুরোক্র্যাটিক লেভেলে, পলিটিক্যাল লেভেলে আরো বেশি এনগেজমেন্টের মাধ্যমে সম্পর্কটাকে স্টেবল করা, রেশনালাইজ করা দুটো দেশেরই কিন্তু খুব প্রয়োজন। কেননা
এত বড় লম্বা একটা বর্ডারে যদি কন্টিনিউয়াসলি অশান্তি চলতে থাকে, তাহলে কন্টিনিউয়াসলি ইনফিল্ট্রেশন চলবে, রিফিউজি ক্রাইসিস বাড়বে, অস্ত্র ড্রাগ স্মাগলিং হতে থাকবে, আরো সমস্যা হবে হিউম্যান ট্রাফিকিং এর। তো প্রশ্ন অনেকগুলো, সমস্যা অনেকগুলো তৈরি হবে যদি ক্যাওস না স্টেবিলাইজ হয়, না সিডেটেড হয়। আরো প্রশ্ন রয়েছে এই যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। বাংলাদেশ পুরোপুরি এনিমি স্টেটে পরিণত হলে ভারতের অনেকগুলো জায়গাতেই কিন্তু চ্যালেঞ্জ তৈরি হবে, এদিকে পাকিস্তান ওদিকে চায় না। আবার ঠিক উল্টোটা, বাংলাদেশ পুরোপুরি এনিমি স্টেট হয়ে গেলে বাংলাদেশের চারদিকেই কিন্তু সেক্ষেত্রে এনিমি তৈরি হবে, কেননা বাংলাদেশের তিন দিকই ঘিরে রয়েছে ভারতবর্ষ এবং একদিক বাংলাদেশের মায়ানমার। সেক্ষেত্রে এই ছবি তৈরি করা, খবর বানানো, একে এখান থেকে আক্রমণ করবো, ওকে ওখান থেকে কেটে জুড়ে দেবো আমাদের সাথে, এইটা অ্যাকচুয়ালি আমাদের, এই জিনিসগুলো মিডিয়ার তৈরি, সেইগুলো নিয়ে অনেক সচেতন আচরণ করা দু দেশেরই কর্তব্য। এবং মিডিয়ার তৈরি করা এই আগুন, মিডিয়ার তৈরি করা এই গুজবে নিজেদেরকে ফুলিয়ে ক্রোশ, রাগ, বিদ্বেষ না বাড়িয়ে ডেভেলপমেন্টে মন দিলে দুটো দেশেরই সেটা ভালো হবে। কেননা দুটো দেশই, বিশেষ করে বাংলাদেশ গত 10 বছরে অনেকটাই সুনাম অর্জন করেছিল থার্ড ওয়ার্ল্ডের নিরিখে, সাউথ ইস্ট এশিয়ার নিরিখে। রয়েছে একটাই বিষয় আলোচনা করা, সেটা হচ্ছে যে কমিউনালিজম, মাইনরিটি। কেননা যতক্ষণ আমরা সব জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ততক্ষণ কোথাও না কোথাও এই রেডিকালাইজেশন এবং এক্সট্রিমিজম এই বিষয়গুলো চলে আসে। দুদেশকেই তাদের সংখ্যালঘুদেরকে যত্ন করতে হবে। এখন যদি ভারতবর্ষের কথায় আসা যায়, তাহলে দেখা যাবে যে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে চিফ মিনিস্টার, ফিল্ম স্টার থেকে আরম্ভ করে স্পোর্টস স্টার, ভারতবর্ষ চিরাচরিতভাবে সকল সম্প্রদায়কে প্রত্যেকটা পদে অলংকৃত করেছে বা আসীন হতে দেখেছে। ভারতবর্ষের এই বাধাটা কোথাও কিন্তু কোনোদিন নেই। বাট বাংলাদেশের ক্ষেত্রে যে ধর্মীয় উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, সংখ্যালঘুদের প্রতি যে আক্রোশ এবং বিদ্বেষ দেখা যাচ্ছে, সেটা ভারতবর্ষে কখনোই দেখা যায়নি। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই এই সচেতনতা, এই বিষয়বোধ বা বাস্তববোধ থাকবে যে এগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ হলে তবেই দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আমার আশা, আমার বিশ্বাস যে এই মানসিকতা, এই সহাবস্থানমূলক মানসিকতা বাঙালিদের মধ্যে কিন্তু, আবার বলবো যে একেবারে ভিতর থেকে আসে বা মজ্জাগত, শুধু সেটাকে নষ্ট হতে দেওয়া চলবে না বাই এনি আদার ইনফ্লুয়েন্স। বাংলাদেশিরা যদি তাদের স্বাভাবিক চেতনা, স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, বড় হয় এবং বৃদ্ধি হতে থাকে, তাহলে সকলেই কিন্তু খুব ভালো থাকবে, কি সংখ্যাগুরু কি সংখ্যালঘু। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আশা রাখবো আগামী দিনে ভারত বাংলাদেশের মৈত্রীর ওপরে, সুসম্পর্কের ওপরে আমি ক্লাস করতে পারবো। সকলকে নিয়ে চলবার কোনো ইতিবাচক সাড়া বা ইতিবাচক কোনো খবর আমরা দুটো দেশের মধ্যে, দুটো দেশের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, দুটো দেশের ব্যুরোক্রেটিক এনগেজমেন্ট বা পিপল টু পিপল কন্ট্যাক্টের মধ্যে দিয়ে আমরা আশা করি পাবো। সেদিন আরো ভালো ক্লাস করব। হোপ ফর দ্য বেস্ট।